আসসালামু আলাইকুম রাস্তা দিয়ে দক্ষিণ পাড়ের কোণাতে আসি, তখন যা আমার সাথে ঘটে তা আমি কখনোই আশা করিনি। আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো সেদিন আমি খেলা শেষে মেসে আসার সময় ফুটবল খেলার রেফারি যে বাঁশিটা ব্যবহার করে সেটা আমার সাথে করে নিয়ে আসি এবং সেটা আমি ফু দিয়ে বাজাতে বাজাতে আসি। তো বাঁশিটা বাজাতে বাজাতে যখন সেই দক্ষিণ পাড়ের কোণার কাছাকাছি আসি, তখন সেই কোণার বড় আম গাছটা থেকে সেম বাঁশির শব্দ আসে। প্রথমে আমি ভালোভাবে বুঝে উঠতে পারি না, পরে একদম কাছে চলে আসি, তখন বিষয়টা বুঝতে পারি। তো আমি বাঁশি বাজাই, সেই গাছ থেকে সেম বাঁশি বাজানোর শব্দ আসে। আমি ভালোভাবে পরখ করে দেখার জন্য দাঁড়াই এবং বাঁশি বাজাই, সেম গাছ থেকে শব্দটা আসে। তারপর আমি সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কোনো শব্দ নেই। যেই আমি বাঁশি বাজাই, সাথে সাথে বাঁশিটা আবার উত্তর আসে। এভাবে 3-4 বার বাজানোর পর আমি বিষয়টা ভালোভাবে বুঝে ওঠার জন্য গাছের দিকে এগিয়ে যাই। তখন আমি সেই গাছটার নিচে গেলাম এবং গ্যাস লাইট দিয়ে ভালোভাবে খোঁজার চেষ্টা করলাম কে শব্দটা করছে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি কাউকে খুঁজে পেলাম না। তখন সেখানে দাঁড়িয়ে আবার বাঁশি বাজালাম এবং এবার কোনো শব্দের উত্তর আসলো না। তখন গাছের নিচ থেকে কিছুটা দূরে যাই এবং বাঁশি বাজাই, এবার আগের মতোই সেই শব্দ আসে। তখন আমি বুঝতে পারি যে এটা কোনো সাধারণ বিষয় না, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই মেসে। যাই হোক, পরের দিন বাড়িতে এসে ঘটনাটি যখন শেয়ার করি, তখন জানতে পারি ওই গাছে নাকি কিছু একটা আছে যা এর আগে অনেকজনের সাথে অনেক ঘটনা ঘটিয়েছে। এরপরে আমি আর কখনো মাগরিবের পর একা মেসে যাইনি। মানে আমার নানারা ছিল 2 ভাই। তো 2 ভাইয়ের মধ্যে একদিন কি হয়, প্রচুর ঝগড়া হয়। তো নানা আমার যে নানা, উনি কি করে, উনি ওই বাড়িটা ছেড়ে দিয়ে আপনার হচ্ছে একটা ওই বিলের যে জমি বলে না, বিলের জমিতে গিয়ে বাড়ি করে। ওইখানে তো বিল, মাঠ, ক্ষেত খামারি করে, ওইখানে যে বাড়ি করে। তো ওইখানে ওনারা থাকতে শুরু করে। কিন্তু আমার যে আম্মু, তারপর খালামণি, তারপর হচ্ছে মামা, এনারা যায় না। এনারা আমার বড় মার কাছে থাকে, অর্থাৎ ওনাদের নানির কাছে, মানে আমার আম্মুর নানি। তো ওইখানে থাকতো, আর আমার নানা নানি ওই বিলের বাড়িতে থাকতো। তো একদিন হয় কি যে প্রচুর ঝড় বাতাস শুরু হয়ে যায় বিকেল থেকেই, মানে ঝড়ো হাওয়া বইতে থাকে। তো তখন আমার নানার যে ভাই, মানে হচ্ছে আমার চাচতো নানা, মানে কি বলবো আমি, হ্যাঁ নানাই তো বলে। তো চাচতো নানা যে উনি কি করে, উনি গিয়ে হচ্ছে নানার সাথে মানে হচ্ছে ক্ষমা চায় নানার কাছে। তো সবকিছু ঠিকঠাক করে নেয় আর বলে যে বাড়িতে ফিরে আয়, ঠিক আছে, কারণ আজকে তো ঝড় বাতাস আসতেছে, আজকে থাকতে পারবি না, চলে আয়। তো নানা কি করে, খুশিতে খুশিতে চলে যায়। মানে ওইখানে বাড়িটা ওইভাবেই রেখে, ওনার গোয়াল ঘর ওইখানে ছিল, মানে গরু ছিল আমার নানার। তো ওই গরুগুলো ওইখানে রেখে উনি চলে আসে বাড়িতে। তো হঠাৎ ওই সন্ধ্যার দিকেই ঝড়টা শুরু হয়ে যায়, কিন্তু তখন নানা যাইতে পারে না। তো না যাইতে পারার কারণে তো উনি ঝড় থামার জন্য ওয়েট করে। তো এই বাড়িতে চলে আসছে, যে আমাদের যে মেইন বাড়ি, ওইখানে থাকে। তো ঝড়টা থামে অনেক দেরি করে রাত্রে। তো ওই ঝড় থামার পরে নানা বলে কি যে আমার গরুগুলো ওইখানে রয়েছে, তো বাসাটাও কি অবস্থা, উড়ে টুড়ে গেল কিনা ঝড়ে, ক্ষেতের মধ্যে মানে বিলের মধ্যে যেহেতু বাড়ি। সো নানা ওটা দেখতে যায়। নানা একাই চলে যায়। চলে যাওয়ার পরে উনি হচ্ছে একটা হারিকেন হাতে চলে যায়। তো ওই সময় তো আমাদের এখানে বিদ্যুৎটা নেই। আর তার আগে আমি বলে দিই, আমাদের জায়গাটা হচ্ছে আপনি বুড়িখালি নামে, মানে নড়াইল বুড়িখালি নামে হচ্ছে, ওইখানটাতে হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার নানা বাড়ি। ওই দত্তপাড়া, ওই মানে দত্তপাড়া বাদশার গেরে বড় মা, উনি হচ্ছে নামাজের জন্য ফজরে উঠছে। ওঠার পর উনি নামাজটা পড়ে আবার বাইরে গেছে। বাইরে যাওয়ার পর কি হয় যে ওই সময় কি সকাল সকাল হচ্ছে, ওই সময় একটা লোক আসে মানে আমাদের বাড়িতে। আমার তো ওই বাড়িতে লোকটা আসে এরকম যে উনি হুজুর টাইপের একটা লোক মুখে দাঁড়িয়ে আছে। উনি এসে বলে যে, আর নানার শেষমেশ কি হয়েছিল যে নানা কাউকে এই ঘটনাটা বলে নাই, 1, আর 2 নম্বর হচ্ছে নানা কথা বলাও বন্ধ হয়ে গেছিল শেষ ওই দিন, মানে ওই কয়েকদিন যাবৎ কথা বলতে পারতেছিল না। উনি জাস্ট বিছানায় শুয়ে থাকে, যে বানাইতে পারেন এরকম অবস্থা। শুধুমাত্র কেউ কিছু বললে খাইতে দিতে হইলে আর মাথার একটু নাড়াইতে পারতো, এই আর কি, মানে বোঝানোর জন্য মাথা নাড়াইতো আর এরকম। এটা এক ধরনের চাকুর মতো, আচ্ছা, ক্রিজ পেঁচানো, হ্যাঁ ক্রিজ বলে। ওটা দিয়ে এই 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 গলার নলির যে মেন লাইনটা
মানে যেটা আমরা শ্বাসনালী। শ্বাসনালী যেটা আমরা বলি, হ্যাঁ। ওই শ্বাসনালীর মানে এপার থেকে ওপার করে দিছিল আচ্ছা, পুরা আচ্ছা। সম্পূর্ণটাই। তো ওই ঘটনা ঘটার পরে তো লাশটা যখন নিয়ে আসা হয়, আমি ভিতরে গেছিলাম। ভিতরে যাই দেখি যে লাশটা মানে আঘাত তার ওইভাবে মানে ওই ক্রিজ দিয়ে আঘাত করা তার। মানে শরীরের অন্য কোথাও না না না, কিন্তু এখানে একটা মূল বিষয় হচ্ছে যে আমি আমার জীবনে বহুত সুন্দর মেয়ে দেখছি। আচ্ছা, যখন আমার দাদা পোস্টমর্টম করে, আমি একদম স্টেপ ওখানে দাঁড়ায় আছি, কিন্তু আমার নজরটা মানে সম্পূর্ণ ওই ফোকাস ছিল ওই লাশের গায়ের উপরে। হ্যাঁ, এত সুন্দর মেয়ে আমি আসলে কখনোই দেখিনি। কিন্তু তাকেই কিন্তু হত্যা করা হয়েছে। হ্যাঁ, তাকে হত্যা করে, কিন্তু ওই যে মানুষ বলে না যে রূপের যদি বর্ণনা করা হয় তাহলে কম পড়ে যায়, তো ঠিক সেরকমই হয়েছিল ওই দিন। তো ওই লাশটা যখন পোস্টমর্টম হয়ে যায়, হওয়ার পরে আমি সুস্থভাবে মোটামুটি বাসায় চলে আসি, এসে খাওয়া দাওয়া করি, রেস্ট নেই, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন আমি ঘুমোইতে যাই, ঘুমানোর সময় যখন আমি চোখটা মানে এক সাইডে যখন ঘুরি, হ্যাঁ এক সাইডে যখন ঘুরি, মনে হচ্ছিল যে সে আমার সামনে শুয়ে আছে ওই অবস্থায়। মানে ওই লাশটা। হ্যাঁ, ওই লাশটাই। মানে আমি ওই দিনটা মানে ওই সময়ের মানে আমি চিকুরবার উঠছিলাম, আমার সম্পূর্ণ শরীর মানে ঠান্ডা হয়ে গেছিল, এমন অবস্থা যে আমি তো তারে দেখে আসছিলাম লাশ কাটা করে শোয়া অবস্থায়, সে আমার বাড়ির পাশে কিভাবে করে। দাদা, ওই যখন আপনি যখন আপনার বিছানায় যখন ওই ডেড বডিটা আপনি দেখলেন, তো দেখার পর ওই যে সে যখন আহত অবস্থায় ছিল, তার গলায় যেহেতু স্টেপ করা হয়েছিল, তো আপনি যখন দেখেছেন তখন কি মানে ওই অবস্থায় ছিল নাকি তাকে জীবন্ত অবস্থা আপনি দেখেছিলেন? না, আমি তাকে ওই অবস্থায় দেখছিলাম, মানে ঠিক হুবহু ওই লাশ। হ্যাঁ সেম সেম সেম, মানে কোনো 19-20 না, একদম সেম, ওইরকমই স্টেপ, ওইরকমই সুন্দর। হ্যাঁ, চোখটা হালকা হালকা খোলা, অনেক সুন্দর, ওইরকম দেখছিলাম। দেখার পরে একদম অমনটাই। হ্যাঁ অমনটাই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, মানে লাশটা তো সোজা শুয়েছিল, আমি যখন ঘুরছিলাম তখন সে কিন্তু আমার দিকে ঘুরছিল, ঘুরে আচ্ছা তাকাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন এক পাশে ঘুরে গেলেন, হ্যাঁ মানে লাশটাও হ্যাঁ, আমরা যে সোজা হয়ে ঘুমাই, জি যেরকম আমরা সোজা হয়ে ঘুমাচ্ছি, মানুষের ইচ্ছা হলে যে না সোজা হয়ে ঘুমাচ্ছি, আরেক দিকে কায়িত হই, ওই যখন আমি আরেক দিকে কায়িত হই দেখি যে লাশটা আমার সামনে সেম ভাবে শুয়ে আছে। কিন্তু মানে আমি যখন দেখি তাকে ভালো করে, তখন দেখার পরে ও আমার দিকে এভাবে করে মুখ ঘুরায়, মানে লাশ যেরকম বডিটা শোয়া রাখে, ওই আরেক দিকে সে মুখ ঘুরায় আমার দিকে তাকায় রয়েছে। আমি তো ওটা দেখে আমি আমার মানে পৃথিবীর সবকিছু ভুলে গেছিলাম। আসলে এটা একবারে মানে একটা লাইফের কঠিন একটা ব্যাপার আমার দ্বারা, মানে আমি ওই জিনিস আজও বলতে পারি না। দাদা, এখনো কি সেটা আপনি মাঝে মাঝে ফিল করেন, বা একা যখন থাকেন, বা যদি রাত্রে কোথাও যান, বা কখনো স্বপ্নের মধ্যে জিনিসটা কি এখন আপনার ফিল করেন? এখন আমার মাঝে মধ্যে ফিল হয়, কিন্তু আসলে ফিল হইলেও ওই যে মানে আসলে সাহস তো করতে হবে, মনের তো একটা বল থাকতে হবে। আমি যদি ভয় পেয়ে যাই তাহলে তো আমার যে কোনো একটা ক্ষতি হইতে পারে। এখন মনে করি না, ওটা কিছু না, ওটা কোনো ব্যাপার না, ওটা কিছু না। কিন্তু তারপরেও ভয় তো আসলে অন্তর থেকে, মন থেকে তো ছাড়ে না, এটা ধরেই রাখে। দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে এমনও তো হতে পারে যে আপনি যখন ওই ডেড বডিটা দেখেছিলেন, আপনি চিন্তা করেছিলেন যে এত সুন্দর একটা মানুষকে কিভাবে হত্যা করা হলো। এরকম যখন চিন্তা থেকে, এমনও তো হতে পারে সেটা আপনার মাথার মধ্যে এটা বসে গিয়েছিল, সেটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু আপনি যখন ঘুমের সময় সেটা বাস্তবেই দেখছিলেন, এবং আপনি যখন একপাশে কাত হচ্ছিলেন, ডেড বডিটাও আপনার দিকে কাত হয়ে যাচ্ছিল। এটা তো আসলে হ্যালুসিনেশন বা চোখে শুধু দৃষ্টিভ্রম হওয়ার কথা না। এমনও তো হতে পারে যেটা তো শুধু দৃষ্টিভ্রম, এমন নয় যে মানুষের মাথার মধ্যে একটা বিষয় কাজ করছে, আমরা তখন অনেক সময় জিনিসগুলো দেখি। কিন্তু আপনি যেটা দেখে আসলেন, নর্মালি যেহেতু আপনি দেখা যাচ্ছে যে আপনাকে যেহেতু আপনার দাদা সেখানে নিয়ে গিয়েছিল, নর্মালি আপনার সাহস না থাকলে কিন্তু আপনাকে তার ওখানে নিয়ে যাওয়ার কথা না। আপনাকে সাহসী মনে করেন বিধায় উনি নিয়ে গেছেন। আর
যখন আপনি এত সাহসী হওয়ার পরেও আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে এই ঘটনাটা যখন আপনার সাথে ঘটলো, তখন মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা ডেফিনেটলি অবশ্যই ওই জায়গা থেকে সে আসছিল, কোনো একটা বিষয় আপনার সঙ্গে হ্যাঁ, চলে আসছে, চলে আসছে, হ্যাঁ, চলে আসছে, চলে আসছে। চলে আসছে। না চলে আসলে আর না যদি না আসতো, বা ও যদি আমার সাথে যদি না চলে আসতো, তাহলে সে আর আমার দিকে ঘুরে তাকাইতো না, সে সোজা শুয়ে থাকতো। মানে আমি ঘুরছি, সেও আমার দিকে মানে এইভাবে করে এক সাইড হয়ে সে আমার দিকে তাকায় রইলো। এক্স্যাক্টলি, কারণ কি যদি শুধু দৃষ্টিভ্রম হতো আপনি শুধু পাশে তাকে শোয়া দেখতেন, কিন্তু যেহেতু আপনি এক পাশে কাত হচ্ছেন, সেও ওই পাশে কাত হয়ে যাচ্ছে, আপনার দিকে তাকাচ্ছে, কিন্তু সে ডেড বডি, কোনো কথা বলছে না, কিছু করছে না। তার মানে এটা শুধু দৃষ্টিভ্রম আমার মনে হচ্ছে না, এটা সত্যি সত্যি আপনার সঙ্গে একটা প্যারানরমাল একটা ঘটনা আপনার সঙ্গে ঘটেছে। এখানে আর একটা ব্যাপার আছে, যে ব্যাপারটা হচ্ছে মাঝে মধ্যে আমি ওটা দেখতে যাই, আমার ভাইয়ের সাথে আমি মাঝে মধ্যে লাশ কাটাঘরে যাই দেখতে। কিন্তু লাশ কাটাঘর থেকে যখন আমি আসি, আমার একটা অভ্যাস যে আমি যখনই গোসল করি, আমার ওয়াইফ যদি গামছা নিয়ে যদি দাঁড়ায় থাকে বা একটু কথা বলে, কথা বলি, গোসল করি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। যে একজন আমার সামনে দাঁড়ায় রইলে আমি গোসল করতেছি, কথা বলতেছি, গল্প করছি, এই গল্প ওই গল্প করতেছি। কিন্তু আমি এটা একবার না, আমি এটা বহুবার ট্রাই করছি। আমি যখনই মাঝে মধ্যে যাই লাশ কাটা ঘরে, দাদা আমাকে যখনই নিয়ে যায়, আমি একটা জিনিস ফলো করি। আমি যখন ওইখান থেকে আসি, যখন আমি গোসল টোসল করি, হ্যাঁ, বা ওই যে একটা মানুষের একটা ভয় থাকে, একটু আগুনের ছ্যাক দেয় হাতে, একটু গায়ে থুতু দিয়ে দেয়, আমি কিন্তু এগুলো দেই না, ডাইরেক্ট ঘরে চলে আসি। এসে যখন গোসলটা দেই, তখন আমার ওয়াইফ বলে যে তুমি লাশ কাটা ঘর থেকে আসছো, দেখো এই দেখো, এই যে আমার মাথা ব্যথা করতেছে, এই যে দেখো আমার 2 হাত ব্যথা করতেছে, তোমার সাথে কেউ না কেউ আসে। আসলে অপমৃত্যু গুলো তো এটা অন্য রূপ ধারণ করে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু জন্ম মৃত্যু, এটা তো সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার একটা দান। আমাদের জন্ম যখন দিছে, মৃত্যুর একটা সময়সূচি দিয়ে দিচ্ছে, সে সময় সেই সূচিতে আমরা মরবো। কিন্তু এর আগে মানুষ আত্মহত্যা করে নেয় বা গলায় ফাঁসি নেয়, বিষ খায়, এই যে যন্ত্রণা, এই যে মারা যায়, এটা তো সে জীবনে কোনোদিন বেহেশতে যাইতে পারবে না। কারণ আছে, কেন যাইতে পারবে না? যে সে তো আল্লাহর কোনো আল্লাহর কোনো কথাই সে এই পৃথিবীতে থেকে রাখলো না বা মানলো না। কেননা যে তার একটা জন্ম দেওয়া হয়েছে, তার অমুক টাইমে অমুক ডেটে তার মৃত্যু ছিল, এর আগে সে হয়তোবা কোনো কারণবশত সে গলায় হয়তোবা ফাঁস নিচ্ছে, এটা তো অপমৃত্যু হয়ে গেল। আসলে অপমৃত্যু গুলো প্রচন্ড ভয়ানক হয়, ভয়ানক হইতে ভয়ানক। লিসেনারদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে দাদাকে ওনার দাদা নিয়ে যান, কারণ ওনার দাদা আসলে শিক্ষিত নন। কারণ পোস্টমর্টেম করার পরে কিছু কিছু পেপারসে কিছু তথ্য, কিছু সূত্র নাম্বার লিখে দিতে হয়। তো যেহেতু উনি এডুকেটেড নন, তো মাঝে মাঝে দাদা যদি ফ্রি থাকে, মানে বিপ্লব যদি ফ্রি থাকে, তখন ওই কাগজগুলোর কিছু প্রসিডিউরস মেনটেন করার জন্য, যাতে করে কিছু জিনিস, কিছু সূত্র নাম্বার ফেলে দিতে হয়, যার কারণে তাকে মাঝে মাঝে রিকোয়েস্ট করে নিয়ে যান। আর ওই সুবাদে সেখানে মাঝে মাঝে তার যাওয়া হয়, এবং সেইখান থেকেই আসলে আমরা দাদার ঘটনাটা আমরা পেলাম। দাদা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যারা সাধারণত লাশগুলো কাটেন বা যারা এই প্রফেশনটাতে থাকেন, সাধারণত আমরা দেখি সারা বাংলাদেশে বিভিন্ন মর্গ যেগুলো আছে, সেখানে কিছু মানে এই লাশ কাটার কাজগুলো হয়। আচ্ছা, যারা সাধারণত এই কাজটা করেন, আমরা কিন্তু সামাজিকভাবে তাদেরকে একটু ডিফারেন্ট চোখে দেখি। তো এই বিষয়ে দাদা আপনার কোনো মন্তব্য আছে কিনা, যদি লিসেনারদেরকে বলতে। আচ্ছা, মন্তব্য বলতে আসলে আমিও মানুষ, আর যে মারা যায় আসে, মানে যার মৃত্যু হয়ে গেছে, বা যার নামে সুরথাল করা হয়েছে, যার নামে মামলা করা হয়েছে, সেও কিন্তু মৃত্যু অবস্থায় লাশ কাটা ঘরে আসে। তাহলে এক মানুষ হয়ে আরেক মানুষের গায়ে ছুরি চালানো, তার বুক ফেলে দেয়, হার্ট, লিভার, কিডনি, মাথা ফাটায়, সবকিছুই দেখতে হয়। যাই হোক, ডাক্তার যেখানে যেখানে যা উপদেশ দেয়, সেগুলোই আমার এই বড় ভাই করেন। কিন্তু দেখেন একটা জিনিস,
লক্ষ্য করে যে এই জিনিসটা মানে এই পোস্টমর্টমটা আসলে ড্রিঙ্ক ছাড়া কেউ করতে পারবে না, ড্রিঙ্ক তাকে করতে হবে, কারণ ড্রিঙ্ক না করে এই কাজটা আসলে করা সম্ভব নয়। আমার এখন এটা তো স্বাভাবিকভাবে যে একটা মানুষ হয়ে মানুষের বুকে ছুরি চালিয়ে দিচ্ছে, ভিতরের অর্গান গুলো বের করে ফেলছে, তো এই যে দৃশ্যগুলো স্বাভাবিকভাবে একটা মানুষ যখন নর্মাল সেন্সে থাকে তখন তার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে পারে যে মানুষ হয়ে আর একটা মানুষের কিভাবে এই জিনিসগুলো বের করে ফেলবো। তখন আসলে যার কারণেই হয়তো বা তারা কিছুটা ড্রিঙ্ক করে নেন আর কি, এটাই আর কি। আসলে ড্রিঙ্ক করলে ব্যাপারটা ভাইয়া এই পর্যন্ত 7-8 হাজার লাশ পোস্টমর্টম করছে, বাট কিন্তু উনি আজ পর্যন্ত ড্রিঙ্ক ছাড়া কোনোটাই করেনি। ড্রিঙ্ক যখনই উনি করে তখন ওনার সেন্স আর তখন কাজ করে না, তখন সে কারোর সাথে মানে সুস্থ মাথায় কারোর সাথে কথা বলে না। দাদা আমরা কিন্তু ওই দাদার কথা বলতে চেয়েছিলাম যে ওনার স্টোরি গুলো নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি বলছিলেন যে উনি আসলে আমাদের রেকর্ডিং বা এই টাইপের ইন্টারভিউ উনি দিতে পারবেন না, কারণ উনি ম্যাক্সিমাম সময় একটু ড্রাঙ্ক অবস্থায় থাকেন। আর আমি নিজেও দেখেছি ওনার সাথে কিছুটা কথা আমি দেখেছি, উনি কথা জড়িয়ে যায় ওনার। এই জন্য লিসেনার আমরা আসলে এই বিষয়ে আন্তরিকভাবে দুঃখিত যে অরিজিনাল যিনি তার একদম কথা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ উনি আসলেই কথা বলতে সক্ষম নন। এই কারণে সক্ষম নন, ওনার কথা জড়িয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। কিন্তু ওনার ছোট ভাই তাকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যিনি মাঝে মাঝে সেখানে গিয়েছেন এবং ওনার একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওনার কথা আমি আপনাদেরকে শোনালাম। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার আরো অনেক ঘটনা আমরা পাবো, কারণ যেহেতু আপনি আপনাদের পাশেই এরকম ব্যক্তি আছেন এবং পরিচিতর মধ্যে আমরা জানি যে লাশ কাটা ঘর রিলেটেড অসংখ্য ঘটনা আমরা বিভিন্ন সময় শুনেছি, শুধু মানুষের মুখেই শুনতাম। আজ কিন্তু একদম ফার্স্ট আপনার কাছে শুনলাম যিনি একদম সেখানে প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করার পরে এখনো আপনি যখন বাসায় আসেন, ভাবির কথা বলছিলেন যে তিনি কিন্তু খুব হারে হারে সেটা টের পান যে আপনার সাথে অবশ্যই কোনো জিনিস এসেছে। এটা সত্য, এটা সত্য। আমি মাঝে মধ্যে যখন ওখান থেকে আসি তখন সে আমার সামনে আর আসে না, তখন বলে যে তুমি একবারে গোসল টোসল করে ফ্রেশ হয়ে আসো। আমি গেলেই আমার দেখা যায় মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, হ্যাঁ এক চোখ লাফায়, হ্যাঁ মানে এই যে ব্যাপারগুলোটা, তাহলে নিশ্চয়ই কেউ আসে হয়তো আমার গোসল দেওয়ার পরে, হ্যাঁ গোসল দেওয়ার পরে হয়তো সে থাকে না, চলে যায়। আর আমি গোসল মানে আসলে মানুষ যখন মানুষের প্রত্যেকটা মানুষের উচিত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলিম হোক, যে ধর্মের হোক না কেন, মানে আমাদের ধর্মের কথা বলি, মানুষ যখন গোসল যখন করে বা হিন্দু শাস্ত্রের মধ্যে স্নান বলে, কেউ ছান বলে, কেউ আপনাদের ধর্মে মুসলিম ধর্মে হয়তো বা গোসল বলে, তো যাই হোক যেটাই হোক একটাই তো বিষয়, আমরা যখন স্নান করি বা গোসল যেটাই বলি না কেন, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তা যে কোনো একটা নাম ধরে ডেকেই কিন্তু গায়ের উপরে জলটা ঢালি। এতে কি হয় জানেন? এতে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয়ে যায়, ফ্রেশ লাগে নিজের কাছে। হয়তোবা কোনো কিছু থাকলে হয়তোবা সে চলে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ ঠিক আছে, এই হলো ব্যাপার। তো লিসেনার, আসলে আমরা একটা বিষয় সৌভাগ্যবান, সেটা হচ্ছে যে দীর্ঘ অনেক সময় পর মানে সত্যিকার অর্থে যাদের এক্সপেরিয়েন্স হয়েছে বা যাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা তো শুধু শুনি, কিন্তু সত্যিকার অর্থে এমন এক্সপেরিয়েন্সড পার্সনের কাছ থেকে আজকে আপনাদেরকে ঘটনা শোনাতে পারলাম। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আরো অনেক ব্যক্তিদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, যাদের নাম ধরে আমরা গল্প শোনাই, আপনাদের ভালো লাগে, কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কথা আপনাদেরকে কখনো শোনাতে পারি না, যে তারা আসলে কিভাবে কথা বলেন, তাদের অনুভূতিটা কি। আমরা তাদের অনুভূতিটাকেই আপনাদের কাছে পৌঁছে দেই, আমাদের কথা আপনাদের ভালো লাগে, কিন্তু তাদের কথাও আপনাদেরকে শোনার দরকার, যে আসলে উনি কিভাবে কথা বলেন, উনি কোনটা দেখেছিলেন। তো লিসেনার, ভালো থাকবেন সবাই। আরেকটি স্টোরি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।
আমার কোনো সমস্যা নাই, আমার কিছু যায় আসে না। আমি বছরে এমন 1-2 বার মাথা নাওড়া করি, কিন্তু তোর মাথার চুল যদি নাওড়া হয় তোর এই বাজির কারণে, এই ছেলেরা তো তোর সাথে মজা নিতে নিতেই তোর শেষ করে ফেলবে। তো আমি বললাম, স্যার বিষয়টা হচ্ছে আমারটা আমি জানি, আমার সাথে কি হইতে পারে আমি এটা জানি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এতগুলো ছেলের সামনে আপনি যদি মানে এই বাজিটা যেহেতু ধরতেছেন আর আপনার মাথার চুল যদি নাউড়া হয়, আপনি তো রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবেন না। পোলাপান তো আপনার টাক বইলা মানে কি বলে উত্ত্যক্ত করব, আপনি পিছিয়ে ঘুরে দেখবেন কেউ নাই। তো স্যার বলে সেটা সময় বলে দিবে, তুই আগে লেটার আন। আমি বলি তাহলে আপনি এগ্রি, যদি আমি লেটার আনতে পারি তাহলে আপনি মাথা নাওড়া করবেন, আর যদি আমি লেটার আনতে না পারি তাহলে আমি মাথা নাওড়া করব। তো স্যার বলে ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, ওকে। ক্লাসে সবার সামনে 40-50 জনের সামনে স্যার এই এগ্রিমেন্টটা দিছে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে ভাই আমি জানি আমি ক্যাপেবল ছিলাম ম্যাথে 80 আপ আনতে, কিন্তু তারপরেও আমি চাইছিলাম একটু মানে ব্যাকআপ চাইছিলাম আমি, যাতে আমার মানে গ্যারান্টি সহকারে যাতে নাম্বারটা আসে। তো আসলে ঘটনা শুরু এখান থেকেই। তো বিষয় হচ্ছে আমাদের স্কুলে মানে আমাদের যে স্কুল ছিল সেই স্কুলে আপনার দেখা যাচ্ছে যে মেইন গেটের একটা চাবি থাকে, প্রত্যেকটা কক্ষের একটা চাবি থাকে, টিচার্স রুমের চাবি থাকে, অনেক চাবি আছে। তো আমরা করছিলাম কি, প্রত্যেকটা চাবি অলমোস্ট ভাই 200+ চাবি হবে, প্রত্যেকটা চাবির আমরা নকল বানাইছি। আমরা 4-5 জন ফ্রেন্ডস মিল্লা নকল বানাইছি। এটা বানানোর একটা আলাদা উদ্দেশ্য ছিল, সেটা আলাদা কথা, আমরা বানাইছি। এটা কোনো চুরি চামারির কিছু না, কারণ এখানে চুরি করেন মানে আমারে ফালায়া যে যাইবো গা, ও যায় নাই। ও মনে করেন মানে যাইতে গিয়ে আটকে গেছে, ও মানে একদম সিঁড়ির সামনে ও দাঁড়ায় আছে। তো আমি রুম থেকে বের হইলে হাতের বাম দিয়া হইতেছে ওই সিঁড়িটা, একটু আগে হাতের বাম দেওয়া সিঁড়ি, নিচে নামার সিঁড়ি, আর ডান দিয়া হচ্ছে এক প্রকার একটা করিডোর, একটা লম্বা একটা করিডোর, অনেক দূরে আরো রুম আছে। আচ্ছা, তো আমি ওদের চিৎকার এতটা মানে কি বলে মানে আমি এতটা মানে গ্র্যান্টেড দেই নাই, কারণ নিচ থেকে তারা চিৎকার করছে, কিন্তু আমি চুপচাপ আস্তে করে কপি কইরা জিনিসটা বের কইরা, প্রশ্নটা বের কইরা সম্মানের সাথে আমি ওই প্লাস্টিক ব্যাগের মধ্যে বের হয়ে আমি চুপচাপ বের হইছি। এখন আমি যে বের হইছি, বের হওয়ার মধ্যে আমার ওই একটা ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আপনার দীপু। তো দীপু মনে করেন আপনার আমার নাম ধরে 2-1 ডাক দিছে যে ফয়সাল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। কারণ আমি বলি আমি মানে এর মধ্যেই আমি রুম থেকে বের হইছি। তো বের হয়া ভাই আমার হাতের ডান দিয়া যে আমি বললাম না বামে একটু আগে বামে হইতেছে সিঁড়ি, আর ডান দিয়া হইতেছে একটা চইলা ঘরে আসি পরে আমি আমার ভিতরে একটা কৌতূহল রয়ে গেল যে নানু এগুলা কিভাবে করলো, আর কোনো জাদু জানে না তো। আমার সন্দেহ হইলো মোটামুটি। তো আমি নানু হলে রাতে ঘরে ঢুকলাম, ঢুকে সেটা শুয়ে পড়লাম, না দেখলাম আইসা যে নানা সবাই ঘুমের মধ্যে দরজা খোলা। আমরা ঢুকলাম, ঢুকে সেটা শুইলাম। তো আমি শুয়ে নানুর বলতেছি, আসলে নানু তুমি আমার করতো যে এই ঘটনাটা আসলে কি, তুমি একবার ডাক দিলা বিলাই আইলো, বিড়ালের সাথে কথা বললা, আবার কুকুর আইলো, কুকুর তুমি নিয়ে আইলা ডাক দিয়া, মানে এটা কি? পরে আমার কাছে কয় না বলতেই রাজি না। আমার মানে যে কোনো একটা এক্সকিউজ দিয়ে আমার মানে মাইন্ডটা চেঞ্জ করতে চাইছে। তো এই গেল একদিন, আমার কাছে কৌতূহলটা রয়ে গেল। তো রাসেল ভাই আপনার কিছুদিন পর, 15-16 দিন পর আপনার আমার গ্রামের একটা বাৎসরিক একটা ওয়াজ মাহফিল আছে, অনেকটা মোটামুটি দূর, 1 কিলোমিটার দূর। তো আমরা ছোটবেলা সবাই ওয়াজ মাহফিলের প্রতি একটা ঝোঁক থাকে।
তো বাৎসরিক ওয়াজ মাহফিল, তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আসলো, আয়শা বললো যে চল মাহফিলে যাবো। ওকে ডান, চল মাহফিলে যাবো। তো আমরা মূলত 4 জন হইলাম। তো 4 জন হইয়া রওনা দিলাম মাহফিলে। তো মাহফিলে গেছি, ওয়াজ শুনলাম। তারপরে রাত্রে অনেক রাত হয়ে গেল, আমি বাইরে থেকে বলেই গেছি অনেক রাত হয়ে গেল। তো আমি কি করলাম, আমি বললাম যে আমি চলে যাবো, আমার ভালো লাগতেছে না, আমার একটু ঘুমাই যাচ্ছে মাহফিলের মধ্যে। তো এরা 3 জন মধ্যে 2 জন গেছে, এক একজন পোলাপান মানুষ ঘুরতেছে, আমরা সবাই যার যার মধ্যে। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমি চলে যাবো ছোটবেলা। তো আমি এরা বললাম আমি চলে যাবো, তোরা থাক। তো আমি মাহফিলে থেকে বের হয়ে যে রাস্তাটায় দাঁড়াইছি, ওই রাস্তা দিয়ে ওয়েট করতেছি যে আমাদের বাড়ির কাউরে পাওয়া যায় কিনা। যদি ওই রোয়ানা দেয় এদিক দিয়ে, তাহলে আমি ওর পিছু পিছু বা ওর সাথে কথা বলতে বলতে চলে যাবো রাত্রিবেলা। রাত সব কাজগুলা অহরহর ছোটখাটো কাজগুলা চলতোই। তো আমার এই বিস্ময় কোনো সময় নানু কাটায় নাই। নানু 2008 সালে মারা যায়। তো আমি এগুলা কারো কাছে শেয়ারও করি নাই, কারণ শেয়ার করাটা নানু আমার অনেক আগে থেকে মানা করে দিচ্ছে। তো আজকে অনেকদিন পরে মনে হইলো যে আমি ভূতের ফ্যামিলিটা শেয়ার করা দরকার। তো আমার এই ঘটনাটা যদি প্রচার হয়, আমি আরো ঘটনা আছে, অহরহর ঘটনা আমার নানুর সাথে। কারণ আমার নানুর মৃত্যুর শেষ পর্যন্ত আমি নানুর সাথে ছিলাম। অনেকগুলো ঘটনা আছে। আজকের ঘটনাটা অনেকটা লং হয়ে গেছে। পরবর্তীতে আমার ঘটনাটা প্রচার হলে আমি ইনশাল্লাহ আরো অনেকগুলো ঘটনা আপনাকে পাঠাবো। রাসেল ভাই, দোয়া করবেন। আর ভূত.com লং লিভ। আশা করি ভূত.com অনেক দিন আমাদের সাথে থাকবে। আজকের ঘটনাটা কালেক্ট করেছি আমার পরিচিত একজন বন্ধুর কাছে থেকে। তার নাম হচ্ছে সজীব। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। সেদিন ছিল হাট বাজার, মানে গ্রামে আগেকার দিনে সপ্তাহে দুই দিন বা একদিন হাট বসত। আর সেই হাটের দিন দূর দূরান্ত থেকে মানুষ বেচা কেনা করতে আসতো। এখনো অনেক জায়গায় এমন আছে যারা সাথে ঘটনাটা। তার নাম কামাল। কামাল প্রতি সপ্তাহে একদিনই বাজারে যায়, আর তবুও সেই হাটের দিন। বাজারটা বাড়ি থেকে একটু দূরে। কামালের বাড়িটা বীরের মাঝামাঝিতে ছিল। মেন রাস্তাতে উঠতে প্রায় 30 মিনিট হাঁটতে হতো। মেন রাস্তা উঠে রিক্সায় যেতে হতো। প্রতি সপ্তাহের মতো আজকেও বাজারে করে রিক্সায় ভাড়া মিটিয়ে বাড়ির দিকে রওনা দিল। কামালের বাড়িতে যাওয়ার পথে বিলের ভিতর একটা বিটা ছিল। সেটাকে সবাই সারা বিটা বলে ডাকে। এখন লোকজন কেউ থাকে না, কয়েকটা গাছ লাগানো আছে। বিটার মালিক সম্ভবত ঢাকায় থাকেন। সেই সুযোগে অনেকে এই বিটাকে আড্ডাখানা বানিয়ে ফেলেছে। কেউ আবার এই বিটার কাছে সাথে ফাঁস দিয়েও মারা গিয়েছেন। যাই হোক, কয়েকদিন আগে তো একটা 19 বছরের ছেলে, নাম তার কবির, তার মায়ের একটা চোরের কারণে চোর মেরেছিল। তাই মায়ের সঙ্গে রাগ অভিমান করে এই বিটায় এসে গলায় ফাঁস লাগিয়ে নিজের জীবনটা দিয়ে দিল। আরো এমন ঘটনা আছে। অনেকেই বলা বলি করে এখানে খারাপ কিছু আছে। কেউ কেউ আবার রাতের বেলা সাদা কাপড় পরে হাঁটতে দেখেছেন। কামালও এই সব কিছু শুনছে, তারও সবকিছু জানা, কিন্তু কিছু করার নেই। গ্রামের অনেক মানুষই এ রাস্তা দিয়ে যাওয়া আসা করে থাকে। আর কামাল একটু সাহসী ছিল বটে। বাড়ির রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। এক সময় বিটার কাছাকাছি চলে আসছে। বিটাটা পার হতে যাবে ঠিক এমন সময় এত বড় বড় 2টা রুই মাছ নিয়ে কোথায় যাচ্ছিস কামাল? আমার খুব ক্ষুধা লেগেছে, মাছ 2টা আমাকে দিয়ে যা। কামাল এই কথা শুনে খুব ভয় পেয়ে গেল। চারপাশে তাকিয়ে খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্য বিষয়, কাউকে খুঁজে পাওয়া গেল না। কামালের পা 2টা হঠাৎ যেন কেউ আঁকড়ে ধরেছে। কামালে হাজার চেষ্টা করে কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছে না। কামাল হঠাৎ করেই শরীরটা কাঁপুনি দিয়ে উঠল। এই সময় ঠিক কি করা
উচিত কিছুই বুঝতে পারছিল না। আমিও কিছু সময় কিভাবে দাঁড়িয়ে আছি আর কোনো কথা শুনতে পারছি না, তাই বয়ে বয়ে এক পা সামনের দিকে এগিয়ে গেলাম, এক পা দু পা করে এগিয়ে গেলাম। তখনই আবার সে ভয়ানক কণ্ঠে ডাক, তোরে না বললাম মাছ দুটো আমাকে দিয়ে যা, আমাকে মাছ না দিয়েই গেলে তোর অনেক ক্ষতি হয়ে যাবে। কামাল এবার ভয় পেয়ে গেল, ভয়ে ভিতরে শেষ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একই হার্ট অ্যাটাক করে মারা যাবে। কি হচ্ছে এসব, কার পাল্লায় পড়লাম? নেই, আমি হেঁটে